27 নভেম্বর 2024 ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে সকলকে স্বাগত। আমরা আজকে এই ক্লাসে 26 নভেম্বর 2024 সাল পর্যন্ত ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। আজকে আমাদের এই ক্লাসটি হলো 55তম ক্লাস, অর্থাৎ বিগত 54টি ক্লাস ধরে আমরা সকাল 6টার সময় কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করে আসছি। আমাদের এই ক্লাসে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে স্ট্যাটিক জিকেগুলি প্রতিদিন 10 থেকে 12 মিনিটের মধ্যে কভার করা হয়ে থাকে। আজকের ক্লাসে রয়েছে কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি প্রশ্নগুলি সকলের ভালো লাগবে, তো দেখতে থাকো আজকের ক্লাসটি। আজকের ক্লাসটি শুরু করার আগে প্রথমেই বলে রাখি, আজকের ক্লাসটি যদি সকলের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে কার কেমন লাগলো ক্লাসটি। এবার দেখে নাও প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি পরীক্ষায় আসতে চলেছে। অপশানে প্রথম প্রশ্নটি দেখে নাও, ডেভিস কাপ 2024-এর শিরোপা কে জিতেছে? অপশান এ নেদারল্যান্ড, অপশান বি ইটালি, অপশান সি অস্ট্রেলিয়া, অপশান ডি হলো জার্মানি। সঠিক উত্তরটি হলো অপশান বি ইটালি। ইটালি ডেভিস কাপ 2024-এর শিরোপাটি জিতেছে। এবারে অ্যাডিশনাল ইনফরমেশনে আমরা ডেভিস কাপ সম্পর্কিত কিছু তথ্য দেখে নেব। নেদারল্যান্ডসকে 2-0 গোলে হারিয়ে ডেভিস কাপ 2024-এর শিরোপা জিতেছে ইটালি। ইটালির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কে রেখেছেন জনিক সিনার। ডেভিস কাপ 2023-এর শিরোপাও ইটালি জিতেছিল, অর্থাৎ পরপর 2 বছর ডেভিস কাপ জিতেছে কে? ইটালি। ডেভিস কাপ ছিল 2024 সালের 112তম সংস্করণ। এটি কবে অনুষ্ঠিত হয়েছিল? ডেভিস কাপটি 19 থেকে 24 নভেম্বর 2024 সালের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। এবার আমরা দেখব এই ডেভিস কাপটি কোথায় অনুষ্ঠিত হয়েছে। ডেভিস কাপটি স্পেনের মালাগা নামক স্থানে অনুষ্ঠিত হয়েছে। ডেভিস কাপ কোন কোর্টে খেলা হয়? হার্ড কোর্টে খেলা হয় ডেভিস কাপ। ডেভিস কাপ হলো পুরুষদের টেনিস জাতীয় দলের একটি টুর্নামেন্ট। অর্থাৎ পরীক্ষা যদি আসে যে ডেভিস কাপটি কোন ক্রীড়ার সাথে যুক্ত, তখন সঠিক উত্তরটি হয়ে যাবে টেনিস, এবং এটি পুরুষদের একটি টেনিস ক্রীড়া প্রতিযোগিতা। এবার দেখো ডেভিস কাপ শুরু হয়েছিল প্রথম 1900 সালে। তাহলে প্রথম প্রশ্নটা আমরা দেখে নিলাম। এবার আমরা সবাই চট করে দেখে নেব দ্বিতীয় প্রশ্নটি। ভারতের কোন ব্যাংক জলবায়ু কর্মের জন্য ইউনিসেফের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? অপশান এ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, অপশান বি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অপশান সি ইউকো ব্যাংক, অপশান ডি হলো ইন্ডাস ইন্ড ব্যাংক। সঠিক উত্তরটি হলো অপশান ডি ইন্ডাস ইন্ড ব্যাংক। ভারতের ইন্ডাস ইন্ড ব্যাংক জলবায়ু কর্মের জন্য ইউনিসেফের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ইন্ডাস ইন্ড ব্যাংক জলবায়ু ঝুঁকি মোকাবেলা করতে এবং 5টি জেলা সম্প্রদায়ের স্থিতিস্থাপকতা বাড়াতে ইউনিসেফের সাথে অংশীদারিত্ব করেছে। এই 5টি জেলা কী কী সেটা একটু দেখে নাও। 5টি জেলা হলো প্রথমেই মহারাষ্ট্রের ধারাশিব, বিহারের বেগুসরাই, তামিলনাড়ুর বিরুধুনগড় এবং 4 নম্বরে রাজস্থানের বারান, 5 নম্বরে হচ্ছে উত্তরপ্রদেশের বাহরাইচ হলো এই 5টি জেলা। এই অঞ্চলগুলি জলবায়ু সম্পর্কিত বিপর্যয়ের জন্য ঝুঁকিপূর্ণ অঞ্চল। এবার যেহেতু এখানে ইন্ডাস ইন্ড ব্যাংকের কথা এসছে, তাই আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে এই ইন্ডাস ইন্ড ব্যাংক সম্পর্কিত কিছু জিকে দেখে নেব। ইন্ডাস ইন্ড ব্যাংক লিমিটেড হলো একটি ভারতীয় আর্থিক পরিষেবা সংস্থা। এটি 1994 সালে এপ্রিল মাসে প্রতিষ্ঠিত হয়েছিল, যার সদর দপ্তর কোথায় রয়েছে? মুম্বাইতে। এবং বর্তমানে ইন্ডাস ইন্ড ব্যাংকের সিইও কে রয়েছেন? সুমন্ত কাঠপালিয়া। এবার রিলেটেড আপডেটস আমরা দেখে নেব ইউনিসেফ সম্পর্কিত কিছু জিকে। প্রথমেই আমরা দেখে নেব ইউনিসেফ এর ফুল ফর্ম কী। এর ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। ইউনিসেফকে জাতিসংঘ শিশু তহবিলও বলা হয়ে থাকে। এই ইউনিসেফ 1946 সালে 11ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল, যার সদর কোথায় রয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে রয়েছে যার সদর। তাহলে আমরা কতগুলি জিকে পড়ে নিলাম যেগুলি পরীক্ষায় আসতে পারে। এবার দেখে নাও 3 নম্বর প্রশ্ন, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংবিধান দিবস কবে পালিত হয়? অপশান এ 25শে নভেম্বর, অপশান বি 26শে নভেম্বর, অপশান সি 27শে নভেম্বর, অপশান ডি হলো 28শে নভেম্বর। সঠিক উত্তরটি হলো অপশান বি 26শে নভেম্বর পালিত হয় সংবিধান দিবস। যেহেতু এখানে সংবিধানের কথা এসে, তাই আমরা এবার অ্যাবাউট অফ দ্য টপিকে সংবিধান সম্পর্কিত কিছু তথ্য দেখে নেব। এই আমরা যতগুলি এখান থেকে সংবিধান সম্পর্কিত তথ্য দেখবো, এখান থেকে তোমরা বহু জিকে প্রশ্ন, অর্থাৎ বহু প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাবে, এবং পরীক্ষায় সেগুলি এসেছে এরকম প্রশ্ন তোমরা খেয়াল করবে এখানে। প্রথমে দেখব ভারতের সংবিধান 1949 সালে 26শে নভেম্বর গৃহীত হয়েছিল। এই দিনটিকে সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। 1949 সালে এই দিনে ভারতের গণপরিষদ আনুষ্ঠানিকভাবে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল, যা 26শে জানুয়ারি 1950 সালে কার্যকর হয়েছিল ভারতের সংবিধান। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক 19শে নভেম্বর 2015 সালে ভারত সরকারের সিদ্ধান্তকে অবহিত করে 26শে নভেম্বর সংবিধান দিবস হিসেবে পালন করা হবে। অর্থাৎ এই 26শে নভেম্বর যে সংবিধান দিবস পালিত হয়, এটি প্রথম কবে এটি পালন করার ঘোষণা হয়েছিল? 19শে নভেম্বর 2015 সালে। ভারতের সংবিধান বিশ্বের যে কোনো সার্বভৌম দেশের সবচেয়ে দীর্ঘ লিখিত সংবিধান হলো ভারতের সংবিধান।
1934 সালে এম.এন. রায় প্রথম এটি গণপরিষদের ধারণা প্রস্তাব করেন। অর্থাৎ ভারতের যে একটা সংবিধান থাকবে এই ধারণা কে দিয়েছিলেন? এম.এন. রায় 1934 সালে। এবার আরও কিছু তথ্য আমরা দেখে নেব সংবিধান সম্পর্কিত। এরপর দেখো 1946 সালে ক্যাবিনেট মিশন পরিকল্পনার অধীনে গণপরিষদ গঠনের জন্য নির্বাচন শুরু হয়েছিল। তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবে যে এই যে গণপরিষদ, এই গণপরিষদের প্রথম সভা কবে হয়েছিল? প্রথম হয়েছিল 1946 সালের 9 ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে। সেখানে অস্থায়ী একজন সভাপতি নির্বাচিত হয়েছিল। ঠিক আছে, সেই অস্থায়ী সভাপতির নাম কি সেটা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ঠিক আছে, এবং তারই দুদিন পরে 11 তারিখে সেকেন্ড অধিবেশনে স্থায়ী সভাপতি হিসেবে রাজেন্দ্র প্রসাদ নির্বাচিত হয়েছিল। তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবে অস্থায়ী সভাপতি কে ছিল প্রথম অধিবেশনে। এবার দেখো ভারতের সংবিধান গণপরিষদ দ্বারা প্রণীত হয়। ভারতের গণপরিষদ সংবিধান প্রণয়নের সাথে সম্পর্কিত বিভিন্ন কাজ মোকাবেলা করার জন্য মোট 13টি কমিটি নিয়োগ করেছে। অর্থাৎ গণপরিষদে মোট কতগুলি কমিটি নিয়োগ করেছে? 13টি। এর মধ্যে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ কমিটি সভাপতিদের দেখে নিই। প্রথমে দেখব খসড়া কমিটি, যেটিকে আমরা বলি ড্রাফটিং কমিটি। এর সভাপতি ছিল বি.আর. আম্বেদকর। এরপর দেখো ইউনিয়ন পাওয়ার কমিটি, এর সভাপতি জওহরলাল নেহরু। ইউনিয়ন সংবিধান কমিটি, এরও সভাপতি ছিলেন জওহরলাল নেহরু। স্টিয়ারিং কমিটি, এর সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। তাহলে আমরা কতগুলি গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিদের দেখে নিলাম। এবার দেখব মূলত 1949 সালে, অর্থাৎ 1949 সালে 26শে নভেম্বর যে সংবিধান গৃহীত হয়েছিল, তখন সংবিধানে একটি প্রস্তাবনা ছিল। এর সাথে 395টি ধারা এবং 22টি অংশে 8টি তপশিলি ছিল তখন। এবার দেখো বর্তমানে অর্থাৎ 2019 সাল পর্যন্ত এই সংবিধান, ভারতের সংবিধানে রয়েছে একটি প্রস্তাবনা এবং প্রায় 470টি ধারা রয়েছে এবং 25টি পার্ট অর্থাৎ 25টি অংশে 12টি তপশিল রয়েছে বর্তমানে আমাদের সংবিধানে। ভারতের সংবিধান ইংরাজি এবং হিন্দিতে লেখা হয়েছিল। ভারতের সংবিধান প্রেম বিহারী নারায়ণ রায় দ্বারা, ঠিক আছে, ক্যালিওগ্রাফি ফন্টে হাতে লেখা হয়েছিল। অর্থাৎ ভারতীয় সংবিধান হচ্ছে হাতে লেখা সংবিধান, যেটি লিখেছিল প্রেম বিহারী নারায়ণ রায়। ঠিক আছে, ভারতীয় সংবিধানের মূল কপি টাইপ করা বা মুদ্রিত ছিল না। অর্থাৎ টাইপ করাও ছিল না, মুদ্রিত ছিল না, হাতে লেখা ছিল। সেগুলি হাতে লেখা এবং এখন সংসদের লাইব্রেরিতে রাখা আছে বর্তমানে, এবং সেটি হিলিয়াম ভরা কেসে রাখা আছে, যাতে আমাদের মূল কপিটি খারাপ না হয়ে যায়। এই জন্য হিলিয়াম ভরা কেসে ভারতের সংবিধানের লাইব্রেরিতে রাখা আছে। সংবিধান তৈরি করতে 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল। ঠিক আছে, এবং তখনকার দিনে 64 লক্ষ টাকা, ঠিক আছে, লেগেছিল তখনকার দিনে সংবিধানটি তৈরি করতে। তাহলে আমরা সংবিধান সম্পর্কিত অনেক জিকে দেখলাম, যেগুলি পরীক্ষায় এসেছে, আবার আসতে পারে। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর প্রশ্ন। আর্মেনিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড মিলিটারি চ্যাম্পিয়নশিপ 2024-এ ঋতিকা হুড্ডা কত কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছে? অপশান এ 86 কেজি, অপশান বি 56 কেজি, অপশান সি 76 কেজি, অপশান ডি হলো 66 কেজি। সঠিক উত্তরটি হলো অপশান সি 76 কেজি। 76 কেজি বিভাগে আর্মেনিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড মিলিটারি চ্যাম্পিয়নশিপ 2024-এ ঋতিকা হুড্ডা স্বর্ণপদক জিতেছে। এবার দেখো ভারতের রেসলার ঋতিকা হুড্ডা, তাহলে পরীক্ষা তোমাদের আসতে পারে যে ঋতিকা হুড্ডা সম্প্রতি ওয়ার্ল্ড মিলিটারি চ্যাম্পিয়নশিপ 2024-এ স্বর্ণপদক জিতেছে, তিনি কোন খেলার সাথে যুক্ত, বা এরকম নাম দিয়ে আসতে পারে ঋতিকা হুড্ডা কোন খেলোয়াড় বা কোন খেলার সাথে যুক্ত তিনি। ঠিক আছে, তিনি হলো রেসলার, অর্থাৎ রেসলিং খেলার সাথে যুক্ত হলো ঋতিকা হুড্ডা। এবার দেখে নাও আজকে 5 নম্বর প্রশ্ন। 40তম অল ইন্ডিয়া গভর্নর গোল্ড কাপ কে জিতেছে? অপশান এ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, অপশান বি গ্যাংটক হিমালয়ান স্পোর্টিং ক্লাব, অপশান সি মোহামেডান এসসি, অপশান ডি হলো মোহনবাগান। সঠিক উত্তরটি হলো অপশান এ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি 40তম অল ইন্ডিয়া গভর্নর গোল্ড কাপটি জিতেছে। এবারে অ্যাডিশনাল ইনফরমেশনে এই সম্পর্কিত কিছু তথ্য দেখে নাও। নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব সিকিমের গ্যাংটকে পালজোর স্টেডিয়ামে অনুষ্ঠিত 40তম অল ইন্ডিয়া গভর্নর গোল্ড কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট 2024-এর চ্যাম্পিয়ন হয়েছে। এই ফুটবল টুর্নামেন্টে মোট 16টি দল অংশগ্রহণ নিয়েছিল। টুর্নামেন্টে নেপাল, ভুটান, দুবাই এবং মালয়েশিয়ার এই 4টি আন্তর্জাতিক ক্লাব অন্তর্ভুক্ত হয়েছিল। অর্থাৎ আন্তর্জাতিক হিসাবে 4খানা ক্লাব অন্তর্ভুক্ত হয়েছিল। সিকিম ফুটবল অ্যাসোসিয়েশন এই টুর্নামেন্ট অর্থাৎ 40তম অল ইন্ডিয়া গভর্নমেন্ট গোল্ড কাপটি আয়োজন করেছে। এবার যেহেতু এখানে ফুটবলের কথা এসে, তাই আমরা অ্যাওয়ার্ড অফ দ্য টপিকে ফুটবল সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব। এখানে 4-5খানা কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করা হবে, 5খানাই গুরুত্বপূর্ণ, অর্থাৎ পরীক্ষা আসার মতন। প্রথমেই দেখো স্প্যানিশ ফুটবলার রদ্রিগো হার্নান্দেজ ব্যালন ডি'অর 2024 পুরস্কার জিতেছেন। মহিলাদের বিভাগে 2024-এ ব্যালন ডি'অর পুরস্কার জিতেছেন স্পেনের আইতানা বোনামাতি। বালা দেবী প্রথম ভারতীয় মহিলা ফুটবলার যিনি 50টি আন্তর্জাতিক গোল করেছেন।
25শে মে বিশ্ব ফুটবল দিবস ঘোষণা করা হয়েছে। অর্থাৎ বিশ্ব ফুটবল দিবস কবে ঘোষণা করা হয়েছে? 25শে মে। লা লিগা, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, লা লিগা 2024-এ শিরোপা জিতেছে কোন ক্লাব? রিয়াল মাদ্রিদ। এবার আমরা চলে যাবো আজকের 6 নম্বর প্রশ্নে। মিনিস্ট্রিজ অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড উম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট দ্বারা নো এক্সকিউজ নাও এই প্রচারাভিযান অর্থাৎ ক্যাম্পেইনটি কোথা থেকে শুরু হয়েছে? অপশান এ ব্যাঙ্গালোর, অপশান বি মুম্বাই, অপশান সি দিল্লি, অপশান ডি হলো ভোপাল। সঠিক উত্তরটি হলো অপশান সি দিল্লি। দিল্লি থেকে এই যে নো এক্সকিউজ নাও এই ক্যাম্পেইনটি শুরু হয়েছে। এবার অ্যাডিশনাল ইনফরমেশনে কিছু তথ্য দেখে নাও। দিল্লি সরকার 25শে নভেম্বর 2024 তারিখে নয়াদিল্লিতে নো এক্সকিউজ নাও জাতীয় প্রচারাভিযান চালু করেছে। লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধে অভিযানে শুরু করা হয়েছে। এরপর দেখো, অন্নপূর্ণা দেবী ভারত সরকারের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী, অর্থাৎ কি উম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এর মন্ত্রী কে রয়েছেন? অন্নপূর্ণা দেবী। এবং শিবরাজ সিং চৌহান ভারতের কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী, অর্থাৎ মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট এর মন্ত্রী কে রয়েছেন? শিবরাজ সিং চৌহান। এবার দেখে নাও আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের শেষ প্রশ্নটি, অর্থাৎ আজকে গুরুত্বপূর্ণ 7টি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি। সম্প্রতি কোন সংস্থা স্টেট অব দ্য ওয়ার্ল্ড চাইল্ড 2024 রিপোর্টটি প্রকাশ করেছে? অপশান এ ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড অর্থাৎ ইউনিসেফ, অপশান বি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ হু, অপশান সি ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম অর্থাৎ ইউএনডিপি, অপশান ডি হলো ওয়ার্ল্ড ব্যাংক। সঠিক উত্তরটি হলো অপশান এ। সম্প্রতি ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড অর্থাৎ ইউনিসেফ স্টেট অব দ্য ওয়ার্ল্ড চিলড্রেন 2024 রিপোর্টটি প্রকাশ করেছে। এবার অ্যাডিশনাল ইনফরমেশনে কিছু তথ্য দেখে নাও। প্রতিবেদনে বলা হয়েছে যে 2050 সাল নাগাদ ভারতের শিশু জনসংখ্যা 106 মিলিয়ন থেকে কমে অর্থাৎ 106 মিলিয়ন কমে যাবে। এর ফলে 350 মিলিয়নে দাঁড়াবে, যা বিশ্বের 14.9%। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি। যদি ক্লাসটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর ক্লাসটি কেমন লাগলো সেটা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য।